এর আগে 2 ডাইমেনশনাল ট্রান্সফরমেশন পড়েছি, এটা 3 ডাইমেনশনাল ট্রান্সফরমেশন হবে আর কি। তো 2 ডাইমেনশনাল ট্রান্সফরমেশনে যাচ্ছিল, 3 ডাইমেনশনাল ট্রান্সফরমেশন অলমোস্ট সেম, শুধু একটা এক্সট্রা ডাইমেনশন অ্যাড হবে চ্যাপ্টার 6 এ। এই জন্য আমি আসলে এই চ্যাপ্টারটাকে আসলে আবার ডিটেলস পড়াইতে চাচ্ছি না। 3 ডাইমেনশনাল ট্রান্সফরমেশন সেটা হচ্ছে আসলে আমরা এখানেও জিওমেট্রিক ট্রান্সফরমেশন এবং কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন আসবে। আমরা 2 ডাইমেনশনালে যে ট্রান্সলেশন ভেক্টর করেছিলাম টি অফ ভি, সেটা এক্স কমপ্লিমেন্ট ইকুয়াল টু এক্স প্লাস এ, ওয়াই কমপ্লিমেন্ট ইকুয়াল টু ওয়াই প্লাস বি ছিল। এখানে নতুন একটা ডাইমেনশন যেহেতু অ্যাড হবে, সো জেড কমপ্লিমেন্ট ইকুয়াল টু জেড প্লাস সি। বাকি সবকিছু ম্যাট্রিক্স ফরমেশন এবং আদার্স যে ইয়েগুলো সেগুলো সেম। স্কেলিং এর ক্ষেত্রেও তাই, ট্রান্সলেশন স্কেলিং। রোটেশনের ক্ষেত্রে একটু চেঞ্জ আসবে, এটা যেহেতু 3 ডাইমেনশনাল, সো সেই ক্ষেত্রে আসলে কোন এক্সিস এর এগেইনস্টে তুমি আসলে রোটেশন করাবা সেটা আসলে ইম্পর্টেন্ট। যে আগে যেমন ফিক্সড এক্স এন্ড ওয়াই এক্সিস ছিল শুধুমাত্র, তখন আমরা এক্স এন্ড ওয়াই এর এগেইনস্টে আসলে ক্যালকুলেশন গুলো করতে পারতাম। এখন আমার যেহেতু রোটেশন গুলো চেঞ্জ হয়ে যাবে, সো এক্স এর এগেইনস্টে তোমাকে রোটেশন করালে আগে যেরকম ছিল সেই ফরমেশনে আসবে। ওয়াই অ্যান্ড জেড এর এগেইনস্টে যদি তুমি রোটেশন করাইতে চাও, তাহলে সেক্ষেত্রে দেখো যে এই রোটেশন ফরমেশন গুলো চেঞ্জ আসবে আর কি। তো এই জায়গাটা একটু ডিফারেন্স, বাকি যে সিনারিও গুলো সেই সিনারিও গুলো তো সব সেম। সো এটার ক্ষেত্রে রোটেশনের ক্ষেত্রে ফ্যাক্টর এটা আরো বেশি কমপ্লেক্স আর কি আগের যেটা ছিল সেটা থেকে। একইভাবে ফর কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন, কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনের ক্ষেত্রে জাস্ট নেগেটিভ গুলো আসবে। এখানে কম্পোজিট ট্রান্সফরমেশন একটা আছে, তোমাদের না দেখলেও চলবে। সো জাস্ট জেনারেল আইডিয়া যেটা আমরা 2 ডাইমেনশনাল ট্রান্সফরমেশন এন্ড 3 ডাইমেনশনাল ট্রান্সফরমেশনের যদি তোমাকে যে কোনোটাই দেওয়া হয়, তাহলে জেনারেল আইডিয়াটা সেম। ট্রান্সলেশন স্কেলিং এর ক্ষেত্রে, রোটেশনের ক্ষেত্রে 3 ডাইমেনশনালি জাস্ট আমাকে এক্সিসটাকে আইডেন্টিফাই করে নিতে হবে যে আমি কোন এক্সিসের এগেইনস্টে রোটেশনটা করতে চাচ্ছি। সো নেক্সট ওয়ান হচ্ছে এই চ্যাপ্টারের সলভ প্রবলেম গুলো দরকার নাই, চ্যাপ্টার 7 এ যাও। চ্যাপ্টার 7 হচ্ছে ম্যাথমেটিক্স অফ প্রজেকশন। এটা একটু ভালো করে খেয়াল করো সবাই, একটু কমপ্লেক্স কনসেপ্ট। সেটা হচ্ছে ম্যাথমেটিক্স বিহাইন্ড প্রজেকশন। যদি আমরা বলি যে প্রজেকশনের ম্যাথমেটিক্স কি, যে আমরা একটা বড় আকারের একটা অবজেক্টকে দেখছি, সেই অবজেক্টকে আমরা একটা স্পেসে বা একটা ইমেজ প্লেনে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করছি। দ্যাট মিন্স 3 ডাইমেনশনাল কোন একটা অবজেক্টকে আমরা 2 ডাইমেনশনাল ইমেজ প্লেনে রিপ্রেজেন্ট করছি। সো এই যে এটাকে আসলে আমরা যদি এরকম বলি যে n ডাইমেনশনাল একটা অবজেক্টকে n-1 ডাইমেনশনে রিপ্রেজেন্ট করাটাকে বলা হয় প্রজেকশন। তো সেই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি এমন যে 3 ডাইমেনশনাল কোন অবজেক্টকে যদি 2 ডাইমেনশনাল স্পেসে আমি রিপ্রেজেন্ট করতে পারি, তখন আমরা বলে থাকি এটা হচ্ছে প্রজেকশন। সেই প্রজেকশনের বিহাইন্ড ম্যাথমেটিক্স গুলো কি, বা প্রজেকশন আসলে কি কিভাবে হতে পারে, সেই জিনিসগুলো দেখার জন্য আমরা একটু অন্য একটা স্লাইড থেকে একটু দেখবো আর কি। সেটা হচ্ছে ম্যাথমেটিক্স বিহাইন্ড প্রজেকশন বা ম্যাথমেটিক্স অফ প্রজেকশন। ম্যাথমেটিক্স অফ প্রজেকশনে এসে দেখো যে আমরা শুরুতে প্রজেকশন কনসেপ্টটা বলেছি। প্রজেকশন হচ্ছে বেসিক্যালি 3 ডাইমেনশনাল কোনো একটা অবজেক্টকে আমরা যদি 2 ডাইমেনশনাল ইমেজ স্পেসে রিপ্রেজেন্ট করতে যাই, তখন আমরা যেটা ব্যবহার করি এটাকে বলি প্রজেকশন। সো প্রজেকশনের ট্যাক্সোনমি বলতে আসলে বোঝায় প্রজেকশন আসলে কত ভাগে ডিভাইড করা যায়। সেটা হচ্ছে আমরা এমনি বেসিক্যালি দুটো ভাগে ডিভাইড করি, একটা হচ্ছে প্যারালাল প্রজেকশন, একটা হচ্ছে পার্সপেক্টিভ প্রজেকশন। এর ইন্টারনাল মেকানিজম গুলো পরে আমি শুধু প্যারালাল প্রজেকশন এবং পার্সপেক্টিভ প্রজেকশন এই দুটোর কনসেপ্ট একটু যদি বলি। ফার্স্টে দেখো প্যারালাল প্রজেকশন। প্যারালাল প্রজেকশনের আইডিয়াটা হচ্ছে এরকম যে এখানে আসলে সেন্টার অফ প্রজেকশন হচ্ছে ইনফাইনাইট। দ্যাট মিনস তুমি এখানে দেখো একটা চিত্র আমরা দেখছি, একটা ঘরের একটা চিত্র, সেটাকে আমরা প্রজেক্ট করতেছি। তো যে যে পয়েন্ট থেকে আসলে লাইনগুলো পাচ্ছি, ঠিক প্যারালালি লাইনগুলো টেনে সেটাকে আমি একটা ভিউ প্লেনে রিপ্রেজেন্ট করছি। তো প্যারালাল প্রজেকশন গুলো সাধারণত ব্যবহার করা হয় যখন আমরা আসলে অবজেক্ট শেপটাকে রিডিউস করতে না চাই, মানে অবজেক্ট শেপটা যেমন আছে সেরকমই যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, সেই ক্ষেত্রে আসলে সাধারণত প্যারালাল প্লেন প্রজেকশন গুলো ব্যবহার করা হয়। এর আরেকটা কনসেপ্ট আছে যেটাকে আমরা বলে থাকি পার্সপেক্টিভ প্রজেকশন।
প্যারালাল প্রজেকশনের বেশ কিছু প্রকার আছে, যেমন অর্থোগ্রাফিক প্রজেকশন, অবলিকিউ প্রজেকশন। আমি ওইটাই পরে আসছি, আগে পার্সপেক্টিভটা বলে নিই। পার্সপেক্টিভ প্রজেকশনের আইডিয়াটা একটু ভিন্ন। সেটা হচ্ছে এরকম, আমরা যদি বলি পার্সপেক্টিভ প্রজেকশন হচ্ছে আমরা যদি কোনো একটা অবজেক্ট নিই, তাহলে সেই অবজেক্টের ক্ষেত্রে দেখো, যেমন আমি এই একটা যদি একটা এটাকে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে এটা একটা সেন্টার অফ পয়েন্ট বা একটা ভ্যানিশিং পয়েন্ট। সেই পয়েন্ট থেকে আসলে আমি কোনো একটা অবজেক্টের দিকে তাকালে তারপরে মাঝখানে যে শেপটা পাবো আর কি ওই অবজেক্টের, সেই অবজেক্টের ওই শেপটা আসলে ড্র করা হয় পার্সপেক্টিভ প্রজেকশন থেকে। এক্সাম্পল যদি আমি বলি, যে এটা এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন দেখবা যে আহ আমরা যখন কোনো অবজেক্টের চিত্র আঁকাতে চাই, তখন আসলে আমাদের অবজেক্টে যত বেশি দূরে থাকে, আমি তার যে প্লেনটা ব্যবহার করব, যার উপরে স্পেসটাকে আর কি, যে স্পেসে আসলে আমি অবজেক্টটাকে ড্র করব, আহ, সেইটা থেকে যদি আমি এটাকে রিপ্রেজেন্ট করতে চাই, সেক্ষেত্রে অবজেক্টের সাইজটা ছোট হয়ে যায়। আচ্ছা, আমি একটা মিনিট। পার্সপেক্টিভ প্রজেকশন এবং প্যারালাল প্রজেকশনের মধ্যে ডিফারেন্স ফাইন্ড আউট করতে চাই। তাহলে তোমাদের জন্য হয়তো ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। সেটা হচ্ছে যে আসলে দেখো, আমরা যে প্রজেকশন গুলোর কথা বলছি, এটা হচ্ছে একটা হচ্ছে পার্সপেক্টিভ প্রজেকশন, একটা প্যারালাল প্রজেকশন। রাইট সাইডের চিত্রগুলো দেখো জাস্ট। আমরা যখন নিচের দিকে যেটা আছে, আমরা যখন প্যারালাল প্রজেকশন ব্যবহার করব, তখন অবজেক্ট শেপটা হবে, আমার যে ভিউ প্লেন আছে সেই ভিউ প্লেনে অবজেক্ট শেপটা হবে এক্সাক্ট আমার যে অবজেক্টটা আছে সেই অবজেক্টের সমান। কিন্তু যখন আমরা পার্সপেক্টিভ প্রজেকশন ব্যবহার করব, তখন আমার ক্ষেত্রে যেটা আসবে, যে অবজেক্ট শেপটা আসলে রিডিউস হয়ে যায়। যেটা আসলে আর্কিটেক্ট যখন কোন একটা বড় বিল্ডিং এর ডিজাইন করবে, তখন কিন্তু সে আসলে অনেক বড় ডিজাইন একসাথে করে না। আহ, সে কিন্তু তার একটা রেপ্লিকা, একটা স্মল ডিজাইন করে থাকে। তো এটাকে বলি আমরা পার্সপেক্টিভ প্রজেকশন, পার্সপেক্টিভ থেকে। সো এখানে দেখো যে আমরা আসলে যদি প্যারালাল ব্যবহার করি, প্যারালালকে বেসিক্যালি বলা হয় এটা এক্সাক্ট মেজারমেন্ট থাকবে এবং সমস্ত লাইন গুলো আসলে প্যারালাল থাকবে। এক্ষেত্রে আসলে অ্যাঙ্গেল গুলোকে প্রিজার্ভ করা হয় এবং এটা আসলে রিয়েলিস্টিক হয় না আসলে ততটা। মানে আমরা যে রিয়েলিস্টিক কনসেপ্টটা বলি, সেটা আসলে অতটা রিয়েলিস্টিক হয় না। কিন্তু যদি তুমি পার্সপেক্টিভ প্রজেকশন ব্যবহার করো, সেটা হচ্ছে আসলে সাইজ যদিও এটা ভ্যারি করে, দ্যাট মিনস এটা আসলে অরিজিনাল সাইজ যেটা আছে সেটা থেকে এটা আসলে ছোট হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে এটা বড় হয়। সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আসলে রিয়েলিস্টিক হয়। দ্যাট মিনস যে অবজেক্টটা শেপটা তুমি ড্র করতেছো সেটা আসলে অনেকটা রিয়েলিস্টিক হয়। বাট এটার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের অ্যাঙ্গেলটা আসলে প্রিজার্ভ থাকে না, এবং আমরা আসলে এক্ষেত্রে লাইনগুলো আসলে প্যারালাল থাকে না। সো ফর এক্সাম্পল, উপরের চিত্রটাতে দেখো, আমি আসলে এই ঘরটারই আসলে একটা চিত্র আঁকতে চাচ্ছিলাম একটা কর্নার থেকে। সো আমি আসলে যেটা করে নিই, একটা ভ্যানিশিং পয়েন্ট কনসিডার করে নিয়েছি, ওইখানে একটা প্লেন নিয়েছি। তাহলে ওইখানের প্লেনের উপরে আসলে ওই শেপটা আসলে যদি আমরা রিলেটিভলি কনসিডার করি, তাহলে রিলেটিভলি যে যে পয়েন্ট গুলোতে ক্রস করেছে ওই পয়েন্ট গুলোকে নিয়ে যদি আমরা এটাকে রিড্র করি, তাহলে আসলে ওই বড় একটা অবজেক্টের ছোট একটা শেপ আমরা পেয়ে যাবো, যে কাজটা আসলে ক্যামেরা বা আদার্স এগুলো করে আর কি। সো পার্সপেক্টিভ প্রজেকশন এবং প্যারালাল প্রজেকশনের আইডিয়াটা, এই কনসেপ্টটা কারো প্রবলেম থাকলে আমাকে আরেকবার একটু বলো, আমি এটা ক্লিয়ার না হলে পরে যাওয়া যাবে না আসলে।
সবাই কি বুঝছো পার্সপেক্টিভ প্রজেকশন এন্ড প্যারালাল প্রজেকশন? যদি বুঝে স্যার থাকো, আরেকবার যদি সামারিটা বলতেন। আচ্ছা ওভারঅল দেখো, আমরা প্রজেকশন কনসেপ্টের কথা বলছি। প্রজেকশন হচ্ছে থ্রি ডাইমেনশনাল কোনো একটা অবজেক্টকে টু ডাইমেনশনাল একটা ভিউ প্লেনের উপরে রিপ্রেজেন্ট করা। এটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে পার্সপেক্টিভ প্রজেকশন ব্যবহার করে, আর একটা হচ্ছে প্যারালাল প্রজেকশন ব্যবহার করে। প্যারালাল প্রজেকশন মানে অবজেক্টের শেপটা যা আছে তাই রেখে। সো সেক্ষেত্রে আমরা এই যে নিচের যে চিত্রটা ব্যবহার করেছি, এটাই দেখো, আমার যেখানে ভিউ প্লেনটা আছে সেটার সাথে এই যে যে অবজেক্ট আছে যার চিত্র আমি ড্র করতেছি তার প্রত্যেকটা লাইনগুলো আমি প্যারালালি জাস্ট লাইনগুলো নিয়ে ওই পয়েন্টকে আসলে এখানে রিপ্রেজেন্ট করেছি। আমরা কনসিডার করেছি এটা আসলে ইনফাইনাইট ডিস্টেন্সের কোন একটা জায়গায় গিয়ে আসলে সবগুলো লাইন সেম হবে। তো দিকে পার্সপেক্টিভ প্রজেকশনের ক্ষেত্রে দেখো, আমরা ধরে নিয়েছি আমাদের একটা নোন ডিস্টেন্সে গিয়েই এটা আসলে ভ্যানিশ হয়ে যাবে, ভ্যানিশিং পয়েন্ট পাওয়া যাবে। এই জন্য আমরা এখান থেকে যখন কোনো একটা জায়গা থেকে একজন অবজেক্টকে দেখছে, সো প্রত্যেকটা পয়েন্ট থেকে এখানে আমার ওই ভিউ প্লেনের উপরে আমি একটা পয়েন্টকে রিড্র করতে পারবো। সেক্ষেত্রে আমি এই টোটাল স্ট্রাকচারটা এখান থেকে যদি তৈরি করি, সেক্ষেত্রে আমার যে অবজেক্ট আছে সেই অবজেক্টের একটা মিনিয়েচার ভার্সন আমরা, তার সাইজটা ভ্যারি হবে, কিন্তু সেই অবজেক্ট আসলে রিয়েলিস্টিক লুকের একটা অবজেক্ট আমরা এখানে পাবো, যেটা আসলে আমাদের রিয়েল লাইফে সাধারণত আমরা ব্যবহার করে থাকি মোস্ট অফ দ্য কেজে পার্সপেক্টিভ প্রজেকশন। তো বেসিক আইডিয়াটা হচ্ছে কি, যে আমার যদি প্যারালাল প্রজেকশন বলো তাহলে এই যে তার যে প্রজেকশন লাইনগুলো প্যারালাল হবে। আর পার্সপেক্টিভ প্রজেকশন যদি বলো তাহলে এই প্রজেকশন লাইনগুলো প্যারালাল হবে না, এটা একটা ভ্যানিশিং পয়েন্ট, একটা নন ভ্যানিশিং পয়েন্টে মিলে যাবে আর কি। তখন আমরা এটাকে বলে থাকি পার্সপেক্টিভ প্রজেকশন, আদারওয়াইজ এটাকে বলে থাকি প্যারালাল প্রজেকশন। আমার মনে হয় এবার ব্যাপারটা ক্লিয়ার হওয়ার কথা তোমাদের। জি স্যার, বুঝতে পারছি। সো এখন আমরা যদি পার্সপেক্টিভ প্রজেকশন এন্ড প্যারালাল প্রজেকশনের ক্ষেত্রে যাই, আমাদের ইনিশিয়াল পজিশনে ছিল, দেখো আমরা পড়ছিলাম যে আমাদের টেক্সোনমি অফ প্রজেকশনের ক্ষেত্রে প্যারালাল প্রজেকশন এবং পার্সপেক্টিভ প্রজেকশন ছিল। প্যারালাল প্রজেকশন আবার দুই প্রকার, একটা হচ্ছে অর্থোগ্রাফিক, একটা হচ্ছে অবলিকিউ। প্যারালাল কোনগুলোকে বলছিলাম, যেগুলো লাইনগুলো প্যারালাল, মানে একটা প্রজেকশন লাইনগুলো প্যারালাল। সো তার মানে অর্থোগ্রাফিক এবং অবলিকিউ এরা আসলে ওই প্যারালাল লাইনগুলোর থেকেই আসলে আদার্স, মানে তার অ্যাঙ্গেল বা আদার জিনিসগুলোর উপরে ডিপেন্ড করে এই দুটো ভাগে ভাগ করা যায় আর কি। আমরা সেটা দেখবো কি কারণে ভাগ করা যায়। সো সেটাকে আমরা যদি একটু দেখি, তাহলে এটা ছিল সেই আমার প্যারালাল প্রজেকশন, আমরা বলেছি ভিউ প্লেনের উপরে। আর এটা হচ্ছে ডিরেকশন অফ প্রজেকশন ইনফাইনাইট ডিস্টেন্সে থাকে সাধারণত। সো এখানে অর্থোগ্রাফিক প্রজেকশনের কিছু এক্সাম্পল দেওয়া আছে, অর্থোগ্রাফিক প্রজেকশন, আর এখানটাতে কিছু দেওয়া আছে অবলিকিউ প্রজেকশন। তো অর্থোগ্রাফিক প্রজেকশনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আসলে অর্থোগ্রাফিক প্রজেকশনের ক্ষেত্রে যে প্রজেকশন লাইনগুলো, সেই প্রজেকশন লাইনগুলো আসলে ভিউ প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি থাকে। তার মানে আমরা যখন প্রজেকশন ভিউ প্লেনের কথা কনসিডার করব, ওই ভিউ প্লেনটা এবং প্রজেকশন লাইনটা এই দুটো আসলে যদি পারপেন্ডিকুলারলি থাকে, তখন আমরা ওইটাকে বলে থাকি হচ্ছে অর্থোগ্রাফিক প্রজেকশন। আর যদি পারপেন্ডিকুলারলি না থাকে, তখন আমরা সেটাকে বলে থাকি হচ্ছে অবলিকিউ প্রজেকশন। তো এই অবলিকিউ প্রজেকশন যেহেতু এটা পারপেন্ডিকুলার না, এই জন্য এটা বিভিন্ন অ্যাঙ্গেলে হতে পারে। সো এর মধ্যে দুটো স্পেসিফিক অ্যাঙ্গেল যদি 45 ডিগ্রি হয়, তখন এটার নাম হচ্ছে ক্যাভিলিয়ার। আদারওয়াইজ যদি এটা 63.4 ডিগ্রি হয়, তখন এটার নাম হচ্ছে ক্যাবিনেট। সো আমরা যদি ইনিশিয়াল পজিশনে দেখি, ইনিশিয়াল অবস্থায় প্যারালাল প্রজেকশন ছিল, সেটা দুটো ইয়ে ছিল, একটা হচ্ছে অর্থোগ্রাফিক প্রজেকশন, একটা হচ্ছে অবলিকিউ প্রজেকশন। অর্থোগ্রাফিক প্রজেকশনের মূলত আমরা টপ ভিউ থেকে দেখতে পারি, ফ্রন্ট বা সাইড। আমরা বলছি আমাদের যে প্লেনটা হবে সেই প্লেন, যেমন এটার ক্ষেত্রে দেখো তোমরা একটু, যে আমরা যে চিত্রটা নিয়েছি সেই চিত্র ঠিক সামনে, তার মানে এই যে লাইনগুলো প্লেনের সাথে, এটা কিন্তু আমরা বলি লাইনগুলো প্লেনের সাথে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে তখন আমরা এটাকে বলে থাকি অর্থোগ্রাফিক প্রজেকশন। সো এই অর্থোগ্রাফিক প্রজেকশনের মধ্যে তাহলে এটার জন্য দেখো যে এখানে যে অর্থোগ্রাফিক প্রজেকশন ছিল আমরা টপ অথবা সাইড থেকে যদি নিই। আর যদি অবলিকিউ প্রজেকশনের কথা বলি আমরা,
তখন আসলে এটা 90 ডিগ্রি হবে না, অর্থাৎ পারপেন্ডিকুলারলি থাকবে না। তখন আমরা এটাকে বলে থাকি বেসিক্যালি হচ্ছে ক্যাভিলিয়ার বা ক্যাবিনেট বা অবলিক প্রজেকশন। আচ্ছা, আমি একটু এটা দিয়ে এখানে যে ইয়ে করা যেত হোয়াইট বোর্ড। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে ধরে নাও আমার হচ্ছে একটা অবজেক্ট আছে, আমি এটা হচ্ছে আমার ভিউ প্লেন বা এটা হচ্ছে আমার যেটার উপরে আমি আসলে ই করতে চাই। আমার অবজেক্টে যদি এখানটাতে থাকে, আমি যদি এখানে অর্থোগ্রাফিকের কথা কনসিডার করি, তাহলে এই অর্থোগ্রাফিকের ক্ষেত্রে যে কাজটা হবে সেটা হচ্ছে যে এখান থেকে এটা এই যে অ্যাঙ্গেলটা এটা হবে 90 ডিগ্রি। যদি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয় তখন আমরা এটাকে বলে থাকি অর্থোগ্রাফিক। অর্থাৎ অবজেক্টটা যেখান থেকে আছে, যেমন তুমি একটা বাড়ির যদি উপর থেকে চিন্তা করো, একটা বাড়ির উপরে ছাদ, তাহলে যদি ওইখানে কোনো একটা প্লেন থাকে তাহলে দেখো ছাদ থেকে ওই যে প্লেন এটা কিন্তু সবগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে, তখন আমরা এটাকে বলি অর্থোগ্রাফিক। কিন্তু যদি আমি প্লেনটা অন্য কর্নারে, যেমন একটা বাড়ির ছাদ না নিয়ে সাইডের কোনো একটা কর্নারে নিয়ে নিলাম, তো সেক্ষেত্রে কিন্তু আমার এটা 90 ডিগ্রি মেনটেন করে না, তখন আমরা ওইগুলোকে বলে থাকি বেসিক্যালি অবলিকিউ প্রজেকশন। অর্থাৎ অবলিকিউ প্রজেকশনের ক্ষেত্রে এই যে প্যারালাল লাইনগুলো আসলে এরকম 90 ডিগ্রি না থেকে এখানে একটা সার্টেন অ্যাঙ্গেল সে থিটা একটা অ্যাঙ্গেল তৈরি করে। আর যদি অর্থোগ্রাফিক বলো তাহলে এখানে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। এটাই হচ্ছে বেসিক্যালি ডিফারেন্স এই দুটোর মধ্যে। এটা গেল। সাথে হচ্ছে এরপরে যেটা আছে আমরা পড়ছিলাম প্যারালাল প্রজেকশন, এরপর হচ্ছে পার্সপেক্টিভ প্রজেকশন। সো পার্সপেক্টিভ প্রজেকশনের ক্ষেত্রে দেখো আচ্ছা, সো আচ্ছা, এরপরে দেখো পার্সপেক্টিভ প্রজেকশন যেটা, পার্সপেক্টিভ প্রজেকশনের ক্ষেত্রে আমরা যদি কনসিডার করি পার্সপেক্টিভ প্রজেকশন, সেক্ষেত্রে দেখো একটা অবজেক্টকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস থেকে তার ওই ভ্যানিশিং পয়েন্টগুলো কনসিডার করতে পারি, যে পয়েন্টগুলোর এগেনস্ট আমি অবজেক্টটাকে ড্র করতে চাই। ফর এক্সাম্পল এটার একটা সিঙ্গেল ভ্যানিশিং পয়েন্ট হতে পারে, মোর দ্যান ওয়ান ভ্যানিশিং পয়েন্ট হতে পারে। তার একটা এক্সাম্পল হিসেবে এখানে পার্সপেক্টিভ পজিশনের একটা এক্সাম্পল দেওয়া আছে, যে আমরা মেন অবজেক্টটা হচ্ছে এটা আমরা একটা কোন পয়েন্ট থেকে এটা আসলে ভ্যানিশিং পয়েন্ট কনসিডার করছি, বা কোন পয়েন্টটা আসলে এর সেন্টার অফ প্রজেকশন, মানে যে লাইনগুলো প্রজেকশন লাইনগুলো গিয়েছে সেই লাইনগুলো আসলে যে পয়েন্টে মিলিত হয় এটাকে বলা হয় সেন্টার অফ প্রজেকশন। তো এর মাঝে যদি কোনো প্লেন থাকে, মানে এর মাঝে যদি কোনো ইমেজ স্পেস আমরা ইমেজ প্লেন কনসিডার করি, তাহলে সেই জায়গাটাতে আসলে মূল যে অবজেক্ট সেই অবজেক্টের একটা শেপ আমরা এখান থেকে রিড্র করতে পারবো আর কি। সো ফর এক্সাম্পল এখানে দেখো দেওয়া আছে একটা 3 ডাইমেনশনাল গ্রাফিক্স ইমেজ দেওয়া আছে। সো আমাদেরকে আসলে 2 ডাইমেনশনাল একটা উইন্ডো দেওয়া আছে। সো আমার মেন কাজটা হচ্ছে এই অবজেক্টকে 2 ডাইমেনশনাল উইন্ডোতে রিপ্রেজেন্ট করা। সো এখানে আসলে এই কাজটাই করা হয়েছে। সো এটাকে বলছে পার্সপেক্টিভ প্রজেকশন। এখন এই পার্সপেক্টিভ প্রজেকশনে একটা প্রবলেম আছে, যেমন প্যারালাল প্রজেকশনের ক্ষেত্রে আমরা সরাসরি অবজেক্ট কেমন হবে সেটা শেপটা মেইনটেইন করে, কিন্তু পার্সপেক্টিভের ক্ষেত্রে শেপটা মেইনটেইন করা হয় না, অবজেক্ট গুলো ছোট হয়ে যায়। তো এই অবজেক্ট গুলো যেহেতু ছোট হয়ে যায়, তার মানে একটা অবজেক্ট ইনিশিয়াল অবস্থায় কত ছিল, ফাইনালি আমরা কত পেলাম, তার ডিস্টেন্সটা কতটুকু ডিস্টেন্স, আমি প্লেন রাখলে কতটুকু
অবজেক্টটা পাওয়া যাবে। এইগুলোর নিয়ে আসলে কিছু ম্যাথমেটিক্স পাওয়া যায়। তো এইগুলোর বিহাইন্ড ম্যাথমেটিক্স যদি আমি কনসিডার করি, তাহলে এখানে একটা এক্সাম্পল দেখো, একটা পয়েন্ট পি, এটা ভালো করে খেয়াল করে দেখো, এটাই পরে ম্যাথে কাজে লাগবে। একটা পয়েন্ট পি, পি পয়েন্টে আমরা এক্স ওয়াই জেড, এটা দেখো এক্সিস কিন্তু এটা জেড এক্সিস, এটা এক্স, মানে আমরা যেটাকে এক্স বলতাম সেটা আসলে জেড এক্সিস, এন্ড এক্স এই জেড এর এগেইনস্টে কনসিডার করা হয়েছে। এবং যে ডিসটেন্স আমরা ভিউ প্লেন যেখানে রেখেছি সেটা হচ্ছে আমার সেন্টার কোঅর্ডিনেট থেকে ডি ডিসটেন্সের কোন একটা দূরত্বে ভিউ প্লেনটা রাখা আছে। এখন এই যে পি পয়েন্টের কোঅর্ডিনেট ভিউ প্লেনের উপরে কত হবে সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। আমি ধরে নিলাম পি পয়েন্টের কোঅর্ডিনেট হবে হচ্ছে পি অফ এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট এন্ড জেড কমপ্লিমেন্ট। এখন আমার মেন কাজটা হবে এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট এন্ড জেড কমপ্লিমেন্টের ভ্যালু কত হবে সেই ভ্যালুটা আইডেন্টিফাই করা। সো এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট এন্ড জেড কমপ্লিমেন্টের ভ্যালু আইডেন্টিফাই করার জন্য তোমরা এটা একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে যে ডিসটেন্স দেওয়া আছে সেটা হচ্ছে যে সেন্টার অফ কোঅর্ডিনেট থেকে এই পয়েন্টার জেড অ্যাক্সিস বরাবর ডি ডিসটেন্সে আছে। আর অরিজিনাল পয়েন্টার ছিল কতটুকু ডিসটেন্স? অরিজিনাল পয়েন্টার ছিল আসলে টোটাল যে ডিসটেন্স আমরা কনসিডার করেছি এখানে সেই ডিসটেন্সটা জেড। সো সেক্ষেত্রে দেখো আমার আমি অরিজিনাল ডিসটেন্স হচ্ছে জেড, আর এই পয়েন্ট আছে ডি ডিসটেন্সে। সো যদি আমি কম্পেয়ার করি এই যে পি পয়েন্ট জেড এক্সিস থেকে যত দূরে আছে সেটাকে যদি আমি এক্স বলি, তাহলে এখানে সেটা হবে এক্স কমপ্লিমেন্ট। সো এরকম যদি রিলেটিভ এই দুটো ত্রিভুজের মধ্যে ওই যে বাহুগুলো যদি আমরা সমতা করি, তাহলে এখান থেকে আমরা যে রেজাল্টটা পাবো সেটা এরকম, এক্স কমপ্লিমেন্ট ডিভাইডেড বাই ডি ইকুয়াল টু এক্স বাই জেড, তাই তো হওয়ার কথা। দেখো এক্স কমপ্লিমেন্ট ডিভাইডেড বাই ডি আর এক্স বাই জেড। সো সিমিলারলি ফর এটা, সো তাহলে তুমি এখান থেকে আসলে ক্যালকুলেট করতে পারবা যে আসলে এক্স কমপ্লিমেন্টের ভ্যালু কত হবে বা ওয়াই কমপ্লিমেন্টের ভ্যালু কত হবে বা জেড এর ভ্যালুটা কত হবে। সো এটাই হচ্ছে বেসিক্যালি আইডিয়া পার্সপেক্টিভ প্রজেকশনের বিহাইন্ড ম্যাথমেটিক্স যদি বলো, তাহলে এটা হচ্ছে এটা। আমরা এটাকে একটু যদি রিপ্রেজেন্ট করতে চাই ম্যাথমেটিক্যালি পার্সপেক্টিভ প্রজেকশনকে, তাহলে আমি যদি এখানে একটা হোমোজেনাস কোঅর্ডিনেট কনসিডার করি, তাহলে পার্সপেক্টিভ প্রজেকশনকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি ম্যাট্রিক্স ফরম্যাট। এবং তুমি অরিজিনাল যে ইকুয়েশনটা, অর্থাৎ আমরা এখানে যে ইকুয়েশনটা পেলাম সেই ইকুয়েশন গুলোকে যদি আমি ম্যাট্রিক্স ফরম্যাটে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে সেটাকে রিপ্রেজেন্ট করতে পারবো আমরা এইভাবে। অর্থাৎ অরিজিনাল পয়েন্ট ছিল এক্স ওয়াই জেড, এটা আসলে এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট হবে, এখানে একটু মনে হচ্ছে ভুল আছে। আচ্ছা, এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট ইকুয়াল টু হবে হচ্ছে আমার যে ম্যাট্রিক্সটা, সাথে হচ্ছে ইনিশিয়াল অবস্থায় যে ম্যাট্রিক্স ছিল এক্স ওয়াই জেড এন্ড ওয়ান। তো সেক্ষেত্রে আমরা আমাদের রেজাল্টটা পেয়ে যাবো। সো এটা ছিল প্রজেকশন ম্যাট্রিক্স। আমরা এইটা রিলেটেড ম্যাথমেটিক্স আমাদের বই থেকে দেখবো আর কি, আমাদের বইয়ে যেটা আছে ম্যাথমেটিক্স অফ প্রজেকশন যেহেতু চ্যাপ্টারের নাম। সো আমরা দেখো বইয়ে আমাদের প্রথমে দেওয়া আছে প্রবলেম অফ প্রজেকশন। প্রজেকশনের আইডিয়াটা কি, আসলে আমরা 3 ডাইমেনশনাল অবজেক্টকে একটা ভিউ প্লেনে রিপ্রেজেন্ট করতে চাই। ট্যাক্সোনমি অফ প্রজেকশন, প্রজেকশনকে কিভাবে ডিভাইড করা যায় সেই সবগুলো পয়েন্ট দেখতে হবে। এরপরে পার্সপেক্টিভ প্রজেকশন কি জিনিস আমরা অলরেডি বলেছি, পার্সপেক্টিভ প্রজেকশন ম্যাথমেটিক্যাল ডেসক্রিপশন অফ পার্সপেক্টিভ প্রজেকশন। এরা এটাকে একটু ডিফারেন্টলি রিপ্রেজেন্ট করেছে, সেটা হচ্ছে একটা পয়েন্ট পি কে এক্স এক্স ওয়াই প্লেনের উপরে একটা এক্স ওয়াই প্লেনের উপরে কোন একটা জায়গায় আমাকে এই পি এক্স ওয়াই জেড যে পয়েন্ট আছে সেই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে এটা আইডেন্টিফাই করতে বলেছে। তাহলে দেখো আগের মতোই আমাদের সেন্টার অফ প্রজেকশন এরা বলে দিয়েছে, সেন্টার অফ প্রজেকশন হচ্ছে এখানে C00 মাইনাস ডি বিন্দুতে। তাহলে তুমি এই পয়েন্ট থেকে এটাকে রিড্র করো, তাহলে এখানে পাওয়া যাবে যেটা, এটা যেহেতু হচ্ছে আমার জেড এক্সিস এর উপরে পড়ছে না, তার মানে জেড ভ্যালুটা 0 হবে, এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট এই দুটো ভ্যালু শুধু আমি পাবো। এখন এই দুটো ভ্যালুকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। এই ক্যালকুলেশনটা এই এক্সাম্পলে করা আছে। এখানে আগে যেমন ডিসটেন্স ছিল শুধু ডি আর শুধু জেড, এখন ডিসটেন্সটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে টোটাল ডিসটেন্সটা অর্থাৎ অরিজিনাল যে অবজেক্টটা ছিল সেই অবজেক্ট থেকে টোটাল ডিসটেন্সটা এখন জেড প্লাস ডি। যদি জেড প্লাস ডি টোটাল ডিসটেন্সটা হয়, সেক্ষেত্রে দেখো আমি আগে একই রকম ভাবে পড়েছিলাম এক্স কমপ্লিমেন্ট ইকুয়াল টু ডি অফ এক্স, সাথে জেড ছিল, এখানে এসে ওইটা চেঞ্জ হয়ে যাচ্ছে জেড প্লাস ডি। এবং জেড কমপ্লিমেন্ট যেটা আমরা তো বলেছি জেড কমপ্লিমেন্টের ভ্যালু 0।
তাহলে এখানে এসে দেখো যেটা হয় সেটা হচ্ছে যে আমরা আগেও এই ম্যাট্রিক্সটাই পড়ে এসেছি যে আমাদের তাহলে মেন ইয়েটা কি হচ্ছে যে এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট, এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো কি করে, আমাদের ওই যে ম্যাট্রিক্সটা অর্থাৎ অরিজিনাল আমরা যে পার্সপেক্টিভ প্রজেকশনের যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্স সাথে হচ্ছে আমার যে প্রিভিয়াস যে ম্যাট্রিক্সটা ছিল সেটা, এইটাই আমাদের মেইনলি কাজে লাগবে পরবর্তীতে যদি তুমি কোনো ম্যাথমেটিক্স করতে যাও সেই ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে এটা কাজে লাগবে। সোফার আমি যতটুকু বলেছি এতটুকু কারো কোনো বুঝতে প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, তার মানে আমরা এই ম্যাট্রিক্সটাকে যদি দিয়ে কোনো প্রবলেম করি আর কি, তাহলে এখানে একটু প্রবলেমটা একটু খেয়াল করে দেখো, এখানে যে এক্সাম্পল 1 এ প্রবলেম দেওয়া আছে যেটা বলছে দা স্ট্যান্ডার্ড পার্সপেক্টিভ প্রজেক্টর ইজ শোন ইন 7.4, ভিউ প্লেনকে ওরা বলতেছে যে এক্স ওয়াই মানে এক্স ওয়াই এর উপরে তোমার এই পয়েন্টটার আসলে প্রজেকশন কত হবে সেটা আইডেন্টিফাই করতে হবে, সাথে তোমাকে যে সেন্টার অফ কোঅর্ডিনেট বা সেন্টার অফ প্রজেকশন যেটা মানে যে পয়েন্ট থেকে তুমি আসলে তাকায় অবজেক্টটাকে দেখবে সেই পয়েন্টটাকে বলছে ওরা 0 0 - d। এখন তোমাকে আসলে ওই পয়েন্টটা এইটা বের করতে হবে, সো এই প্রবলেমটা আসলে এটা বের করে, কিন্তু এটা দিয়েই আসলে এই যে বলেছে এটা এই হচ্ছে জেনারেল ফর্ম অফ পার্সপেক্টিভ প্রজেকশন, এটাই আমরা পরবর্তীতে ম্যাথমেটিক্স করার ক্ষেত্রে ব্যবহার করব। এখানে কিছু পার্সপেক্টিভ অ্যানোমালিস আছে, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে আমরা বলে থাকি এটা আসলে এমন যে সো মানে অ্যানোমালিস ওয়ার্ডটাকে আসলে কিভাবে বোঝানো যায়, এটা ডিফিকাল্ট একটা ওয়ার্ড। সেটা হচ্ছে যে আমরা সিমিলারিটি বলতে পারি অনেক ক্ষেত্রে, সিমিলারিটি বলা যায়, কিন্তু মেইন যে প্রবলেমটা আসে সেটা হচ্ছে যে আমরা যখন নতুন অবজেক্ট যেটা পাই সেটার আসলে সাইজ যেটা অ্যাকচুয়াল সাইজটা কিছু এবং শেপ যেটা সেটা আসলে কিছুটা ডিস্টর্ট হয়। মূলত ডেপথ কিউ যেটা আছে, অর্থাৎ আমরা তো দেখো 3 ডাইমেনশনাল একটা অবজেক্টকে 2 ডাইমেনশনালি যখন রিপ্রেজেন্ট করব তার মানে তার জেড ভ্যালু যেটা আছে সেই জেড ভ্যালু কিন্তু তখন আর থাকে না। যখন জেড ভ্যালু থাকে না তখন কিন্তু এই অবজেক্টটার ক্ষেত্রে আমাদের তার সাইজ এবং শেপে এসে কিছুটা ইয়েটা আসে, বাট রিয়েলিস্টিক মনে হয়, রিয়েলিস্টিক না এমন না। সো প্রথম হচ্ছে পার্সপেক্টিভ ফরশর্টেনিং, এটা আসলে বেসিক্যালি একটা সেন্টার অফ প্রজেকশন থাকবে, ইকুয়াটেবল সেন্টার অফ প্রজেকশন থেকে তুমি যদি কোনো একটা ভিউ প্লেন নাও তাহলে অবজেক্টটা যত দূরে থাকবে আসলে সেন্টার অফ প্রজেকশনের থেকে বলেছে দেখো ফার্দার দ্য অবজেক্ট ইজ ফ্রম দ্য সেন্টার অফ প্রজেকশন দ্য স্মলার ইট অ্যাপিয়ার্স অন দ্য প্লেন। সো অর্থাৎ অবজেক্টটা সেন্টার অফ প্রজেকশন থেকে যত দূরে হবে আমার ভিউ প্লেনের ডিস্টেন্স যদি ফিক্সড থাকে তাহলে সেটা আসলে যত দূরে হবে তত ছোট হবে, এটাই হওয়ার কথা। এখানে চিত্রটাতে একটু খেয়াল করে দেখো, আমার যদি সেন্টার অফ প্রজেকশন এটা ফিক্সড থাকে ভিউ প্লেনটা এখানটাতে যেটা আছে এই অবজেক্টটা বি অবজেক্টটা যত দূরে থাকবে আমার ভিউ প্লেনে ওই অবজেক্টটাকে আসলে তত বেশি ক্ষুদ্র মনে হবে। এটা হচ্ছে ফার্স্ট ইয়ার। সেকেন্ড হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট, আমরা আসলে যেহেতু প্যারালাল কনসেপ্ট বলছি যে আসলে প্রজেকশন লাইন দ্যাট আর নট প্যারালাল টু দ্য ভিউ প্লেন, অর্থাৎ ভিউ প্লেনের এগেনস্টে যদি কোনো প্রজেকশন লাইন প্যারালাল না হয় সেক্ষেত্রে আমরা আসলে বলতে পারি যে ওটা আসলে একটা স্পেসিফিক পয়েন্টে গিয়ে সেটা মানে একটা নন ডিস্টেন্সে গিয়ে সেটা মিলে যাবে। যেমন তোমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারো সেটা হচ্ছে যখন খুব লম্বা রেল লাইন থাকবে, মানে এটা আঁকাবাঁকা নয় মানে অনেক লম্বা রেল লাইন, তখন একটু খেয়াল করে দেখো যে সোজা যে রেল লাইনটা মানে তুমি যখন দেখতেছো তখন মনে হবে যে রেল লাইনটা যত দূরে চলে গেছে এটার সামনের অংশগুলো আস্তে আস্তে একটা জায়গায় মিলে গিয়েছে তোমাদের কাছে মনে হয়, কিন্তু তুমি তো জানো রিয়েলিটি যেটা সেটা হচ্ছে রেল লাইন সবসময় আসলে প্যারালাল ডিসটেন্স মেইনটেইন করে, কিন্তু যত দূরে গেছে তোমার কাছে মনে হয় যে একটা পয়েন্ট একটা ইলিউশন তোমার কাছে তৈরি হয় যে এটা আসলে একটা স্পেসিফিক পয়েন্টে গিয়ে এটা মিলে গিয়েছে আর কি। সো এটাই আসলে বেসিক্যালি আমরা বলে থাকি যে আসলে সাধারণত যে প্রজেকশন প্লেনের কথা যেটা তুমি বলতেছো সেই প্রজেকশন প্লেনে যদি লাইনগুলো প্যারালালি না আসে তখন সেটা আসলে একটা ভ্যানিশিং পয়েন্ট সেটা মিলে যায় বলে আমাদের কাছে মনে হয়, বা এটা একটা ইলিউশন যদিও বাট এটা মিলে যায় আর কি। কারণ হচ্ছে তুমি যখন দেখছো তখন ওই যে প্যারালাল লাইনগুলো আছে সেখান থেকে যে তোমার চোখে যে লাইনগুলো আসছে সেগুলো আসলে সবগুলো কিন্তু প্যারালালি আসছে না,
যখন প্যারালালি না আসে তখনই আসলে ওইটা তোমার কাছে মনে হয় যে এটা আসলে স্পেসিফিক কোনো পয়েন্টে গিয়ে এটা ভ্যানিশ হয়ে গিয়েছে। আচ্ছা, এরপরে আছে ভিউ কনফিউশন এন্ড টোপোলজিক্যাল ডিস্টরশন। এটা একটু দেখুন, এই যে আমরা আসলে অনেক সময় মিরর, টোপোলজিক্যাল ডিস্টরশন বলতে মিরর রিফ্লেকশনের মতো দেখি। আসলে মনে করো প্রজেকশন পয়েন্ট, ভ্যানিশিং পয়েন্টটা যদি সেন্টারে হয়, তার অপোজিটে একটা কিছু অবজেক্ট যে শেপে থাকে, এটাকে যদি তুমি উল্টো সাইডে আবার দেখতে যাও তাহলে সেই অবজেক্টের শেপটা ইয়েটা চেঞ্জ হয়ে যায় আর কি, রোটেশনটা চেঞ্জ হয়ে যায়। ফর এক্সাম্পল এখানে আমরা যদি চিন্তা করি যে সেন্টার অফ পজিশন যেটা পি পয়েন্টে ছিল আর কি, P3 যে সাইডে ছিল, তুমি যদি এই সেম পয়েন্ট অপোজিটে চিন্তা করো সেক্ষেত্রে দেখা যাবে এটা অন্য সাইডে চলে গিয়েছে। তো এটাকে বলা হয় বেসিক্যালি ভিউ কনফিউশন। মানে সেন্টার অফ প্রজেকশনে তুমি যদি দাঁড়ায় থাকো তাহলে একদিক থেকে দেখলে যেরকম মনে হবে অন্য দিক থেকে দেখলে তার উল্টো মনে হবে আর কি ব্যাপারটা। এর জন্য এটাকে বলা হচ্ছে ভিউ কনফিউশন। আচ্ছা, এরপরে দেখো একইভাবে প্যারালাল প্রজেকশন আছে। প্যারালাল প্রজেকশনের মধ্যে অনেক এক্সাম্পল আছে, এক্সাম্পল না সরি, এই যে টাইপস আছে, সো টাইপস গুলো একটু দেখবা প্যারালাল প্রজেকশনের মধ্যে। আচ্ছা, এখন তোমাদের যদি একটা প্রবলেম দেওয়া হয় এরকম, সে ফর এক্সাম্পল 7.1 যে প্রবলেমটা দেওয়া আছে, এটা একটু ভালো করে খেয়াল করে দেখো। আমাকে বলেছে একটা ইউনিট কিউব মানে হচ্ছে এই চিত্রটা, যার প্রত্যেকটা লাইনে এক এক করে। এখন বলেছে যে এইটাকে তোমাকে একটা এক্স ওয়াই প্লেনের উপরে প্রজেক্ট করতে হবে। এক্স ওয়াই প্লেনের উপরে যখন তুমি এটাকে প্রজেক্ট করবা, তখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে পজিশন অফ এক্স ওয়াই জেড এক্সিস, এবং ড্র করতে হবে যে স্ট্যান্ডার্ড পার্সপেক্টিভ পজিশন ব্যবহার করে দুটো কেসে, একটা হচ্ছে ডি ইকুয়াল টু 1, একটা হচ্ছে ডি ইকুয়াল টু 10। মানে ডিস্টেন্স হিসেবে ভিউ প্লেন থেকে ডিস্টেন্স একবার তুমি ব্যবহার করবা হচ্ছে 1, একবার হচ্ছে 10। তাহলে দেখো সোফার আমরা একটা পয়েন্টের জন্য পড়েছি। এখন আসলে তোমার একটা এরকম একটা শেপ দিয়ে দিয়েছে, বলেছে এই শেপটাকে তুমি এক্স ওয়াই প্লেনের উপরে প্রজেক্ট করে দেখাও যে কি হবে। তাহলে একটা পয়েন্টের জন্য যদি তুমি পারো তাহলে পুরো শেপের জন্য পারার কথা, তুমি শুধু কর্নার গুলো নিয়ে নিবা। তাহলে আমরা এখানে যে কাজটা করবো, একটা ম্যাট্রিক্সে এই যে পয়েন্ট আছে এই পয়েন্টের কর্নার গুলো নিয়ে নিব। প্রথমটার কর্নার কত হবে 0 0 0, এই যে হোমোজেনাসের জন্য আর কি আমরা একটা এক্সট্রা নিয়েছি। সো এরপরে হচ্ছে আমার ওই যে ম্যাট্রিক্সটা একটু আগে আমি বললাম প্রজেকশন ম্যাট্রিক্স, দেখো এই ম্যাট্রিক্সটা এখানে পড়েছিলাম, একটা পার্সপেক্টিভ প্রজেকশনের ম্যাট্রিক্স। আমরা একটা পয়েন্টের জন্য কি করেছিলাম, সেম কাজটা করতে হবে। দেখো একটা পয়েন্টের জন্য কি ওই ম্যাট্রিক্স সাথে পয়েন্টের গুণ, গুণ করলে রেজাল্ট। এটার ক্ষেত্রেও তাই। দেখো আমার এখানে চেঞ্জ হচ্ছে শুধু এখানে, ওইখানে একটা পয়েন্ট ছিল, এখানে এরকম 8টা পয়েন্ট আছে। 8টা পয়েন্টের এই ম্যাট্রিক্স পেলাম আমি। আচ্ছা, আর এটা হচ্ছে আমার সেই প্রজেকশন প্লেন। সো আমার কাজ হবে কি, এই প্রজেকশন প্লেনের সাথে ওই পয়েন্টগুলোকে মাল্টিপ্লিকেশন করা। সো সেটাই করেছে দেখো, যে এটা সাথে এটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলে আমার এই যে রেজাল্ট, এই রেজাল্টটাই মূলত হচ্ছে আমার ফাইনাল যে প্রজেকশন পয়েন্ট। সো আমি এখান থেকে যদি এ বি সি এগুলো বের করে নিই, মানে লাস্ট লাইনটা তো হোমোজেনাস কোঅর্ডিনেট, সো আমরা এ বি সি এটাকে যদি বের করে নিই তাহলে এ বি, এ কমপ্লিমেন্ট হচ্ছে 0 0 0, বি কমপ্লিমেন্ট হচ্ছে 1 0 0। সিমিলারলি পর প্রত্যেকটা তুমি বের করতে পারো আর কি। সিমিলারলি তোমাকে যদি ডি ইকুয়াল টু 10 দেওয়া হতো, ডিস্টেন্স 10 দেওয়া হতো, তখন আসলে তোমাকে অন্য কোনো কিছু চেঞ্জ নাই, শুধুমাত্র আমরা এখানে যে ডি এর জন্য জেনারেল ফর্ম করেছি, ডি এর ভ্যালু 10 করে দিব। সো 10 করে দিলে তোমাকে আবার তুমি নতুন করে প্রজেকশন প্ল্যান পেয়ে যাবে। তখন তুমি যদি এটাকে রিড্র করো তাহলে রিড্র করলে ব্যাপারটা আসলে এরকম আসবে। এটাই হচ্ছে তোমার প্রবলেম। তো এটা হচ্ছে 7.1, এই প্রবলেমটা করতে হবে। সিমিলারলি ফর 7.2, 7.2 করবা 7.1, 7.2 এর সাথে হচ্ছে 7.4, 7.1, 2 আর 4, এই তিনটা করলে হবে চ্যাপ্টারে। তো এই তিনটা প্রবলেম করবে এখান থেকে। আচ্ছা, আর একটা জিনিস আছে সেটা হচ্ছে যে 7.7, 7.1 2 4 and 7.7, এই চারটা প্রবলেম করবে এখান থেকে।
তো এই চ্যাপ্টারটা এতটুকুই আসলে। তোমাদের সেকেন্ড সিটি পর্যন্ত, সেকেন্ড সিটিটা যেতে এই চ্যাপ্টার পর্যন্ত, সো এই চ্যাপ্টার পর্যন্ত হলো। আর বাকি যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে থার্ড সিটিতে থাকবে। স্যার আপনি কি সেকেন্ড সিটিতে PDF অফলাইনে নিতে পারবেন, মানে মঙ্গলবারে বুধবারে? ওটা কি তখন আপনি থাকবেন? সেটার জন্য পড়ো, তখন আমার আসলে সিচুয়েশন বুঝে দেখা যাবে। স্যার আসলে অনলাইনে হচ্ছে অনেকের আছে, কিন্তু হচ্ছে হলে যারা থাকে তাদের হচ্ছে ওইখানে ওয়াইফাই এবং সিমের নেট দুটাতেই হচ্ছে প্রবলেম ফেস করে। ওরা তো একটা নর্মাল ক্লাসে হচ্ছে ওরা বারবার ডিসকানেক্ট হয়ে যায়, সেটাতে তো তবু কানেক্ট হওয়া যায়, কিন্তু পরীক্ষার সময় যদি এরকম প্রবলেম হয় ওরা মানে ওরা কিভাবে দিবে, মানে আচ্ছা, প্রবলেম ফেস বুঝতে করতেছে আর কি স্যার। সেক্ষেত্রে হচ্ছে আমাদের যেহেতু দুইটা সিটির ডেট অলরেডি সামনে দেয়া আছে, 9 তারিখ এবং 17 তারিখ, তার মানে সিটি 1টা হচ্ছে 9 তারিখে আর 2টা 17 তারিখে নিয়ে আর একটা অ্যাসাইনমেন্ট দিতে পারি না? যেহেতু হচ্ছে আপনারও প্লাস হচ্ছে আমাদেরও লাস্টের দিকে সিটির অনেক প্রেসার পড়ে যাবে, তো এটা করা গেলে ভালো হয় না? আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফিজিক্যালি নিব, বাট এটা হচ্ছে একটু দেরি হইতে পারে আর কি তখন। ঠিক আছে, তোমরা মোটামুটি পড়ে রাখো, আমি আসলে একটু হুট করে ডেট দিয়েই তাহলে পরীক্ষা নিব। ঠিক আছে? স্যার বুঝছেন ব্যাপারটা? হ্যাঁ, বুঝতে পারছি আমি। ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ, সবার প্রবলেমই দেখতে হবে আসলে। হ্যাঁ, ঠিক আছে। স্যার আর একটা অ্যাসাইনমেন্ট দিতে চাচ্ছিলাম। স্যার পিএল এর সময় একটা সিটি নিয়ে নেন। ইএল এর সময় তখন তো তোমাদের পরীক্ষা, সবাই নিতে যাবে, তখন আরো বিপদে পড়বা তোমরা। আচ্ছা, এনিওয়ে, পরীক্ষা যেহেতু দুইটা নেওয়া হবে, সো সেক্ষেত্রে হয়তো সময় পাওয়া যাবে পরে। ঠিক জি আছে? স্যার। জি স্যার, তাইলে কি হচ্ছে 9 তারিখের প্রিপারেশন নিব আমরা সিটি 1 এর জন্য? মানে সিটি 1 এর জন্য ঠিক আছে, 9 তারিখের প্রিপারেশন নাও। কিন্তু আমার মনে হয় 1 এর জন্য তো তোমরা পড়িচ্ছ নাকি, এতদিন কিছুই পড়োনি? না পড়লে স্যার কিন্তু এই কোর্স পড়লেও পারবা না না। পড়লেও সেই পরীক্ষার আগে আমাদের 2 দিন আগে মিনিমাম হচ্ছে জানা লাগে যে আমাদের পরশুদিন পরীক্ষা, তারপরে পরের দিন করা হয়। তাও না যাই পড়লে, পড়া হয় এত পড়ার মাথায় ঢুকে যে হচ্ছে এরপর ওগুলো ভুলে যাওয়া হয়। না পড়লে কিন্তু পারবা না। এই কোর্সটা কিন্তু এই যে ম্যাথমেটিক্যাল কোর্স, তো সবাই পরীক্ষায় বসে তারপরে ভুলে যায়। সো সেক্ষেত্রে একটু পড়তে হবে। আর আমি বলেছি বইয়ের ভাষাটা একটু কঠিন, তো তুমি যদি বুঝো তাইলে লিখতে পারবা, স্পেশালি যারা ম্যাট্রিক্স বোঝে আর কি, তাদের জন্য সমস্যা হবে না। তো সেক্ষেত্রে সবাইকে আমি রিকোয়েস্ট করবো একটু পড়ার জন্য। হ্যাঁ, না পড়লে আসলে পারা কষ্ট হয়ে যাবে। 9 তারিখে ঠিক আছে, 1 থেকে 3 পর্যন্ত দাও। আর স্যার আপনি তাহলে হচ্ছে একটু সময় করে ওই অ্যাসাইনমেন্টের প্রশ্নটা মানে যখন আপনার টাইম হয় আর কি বানাই ফেলে আমাদেরকে দিয়ে ফেলে, আমরা হচ্ছে মানে ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে ওটা দিয়ে দেবো তোমাদের।